আমরা তো সারা দিন কত কথা বলি, হাজার হাজার শব্দ ব্যবহার করি, কিন্তু কখনো কি মাথায় এসছে এই শব্দগুলো আসলে বানানো হয় কিভাবে? ব্যাপারটা ঠিক একটা বিল্ডিং বানানোর মতো, যার একটা নকশা থাকে। প্রতিটি শব্দেরও কিন্তু সেরকমই একটা গোপন স্থাপত্য বা আর্কিটেকচার আছে। আজকের এই আলোচনায় আমরা সেই গোপন স্থাপত্যটাকেই একটু কাছ থেকে দেখব। তো আসল প্রশ্নটা হলো, একটা শব্দ ঠিক কিভাবে তৈরি হয়? চলুন খুব পরিচিত একটা শব্দ দিয়েই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। এই যে শব্দটা আনহ্যাপিনেস, অত্তে দেখায় মনে হয় যেন একটাই জিনিস, তাই না? একটা সলিড ব্লক। কিন্তু আসলেই কি তাই? কিন্তু এটাকে যদি একটু ভাঙা যায়, দেখুন, প্রথমেই কিন্তু দুটো বড় অংশ বেরিয়ে আসে। একটা হলো আন, আর অন্যটা হলো হ্যাপিনেস। আর যদি আরও এক ধাপ গভীরে যাই, তাহলে দেখুন এর আসল তিনটা টুকরো পাওয়া যাচ্ছে: আন, হ্যাপি আর নেস। এগুলোই হলো অর্থের সবচেয়ে ছোট একক, যা দিয়ে আস্ত একটা শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে চলুন এই পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে তা ধাপে ধাপে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা শব্দের এই গোপন জগতের সঙ্গে পরিচিত হব। তারপর দেখব ভাষার সবচেয়ে ছোট বিল্ডিং ব্লক বা নির্মাণ সামগ্রী কোনগুলো। এরপর জানব কিভাবে এই টুকরোগুলোকে একসাথে জুড়ে দেওয়া হয়। তারপর দেখব একেবারে নতুন শব্দের জন্ম কিভাবে হয়, এবং সবশেষে বুঝব কেন ভাষাকে একটা অন্তহীন নির্মাণ কাজ বলা চলে। তো আমাদের এই যাত্রার প্রথম ধাপেই আমরা পরিচিত হব ভাষার সবচাইতে ছোট কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা জিনিসের সাথে, যার নাম মরফিম। এই জিনিসটার নাম হল মরফিম। সোজা কথায়, মরফিম হল একটা ভাষার সবচেয়ে ছোট অর্থপূর্ণ একক। মানে এটাকে এর চেয়ে ছোট অংশে ভাঙলে আর কোনো মানে খুঁজে পাওয়া যাবে না। অনেকটা শব্দের লেগো ব্রেকের মতো, যেগুলো জুড়ে জুড়ে আমরা হাজারো শব্দ বানাই। এখন এই মরফিমগুলো, বুঝলেন, মূলত দুই রকমের হয়। এক ধরনের মরফিম আছে যেগুলো একা একাই একটা শব্দ হতে পারে, যেমন ধরুন ক্যাট, হ্যাপি বা গো। এগুলোকে বলে ফ্রি মরফিম। আর দ্বিতীয়টা হলো বাউন্ড মরফিম, যেগুলো একা একা চলতে পারে না। অর্থ তৈরি করতে হলে এদেরকে অন্য কোনো শব্দের সাথে জুড়তেই হয়, যেমন আন, নেস বা এড। চলুন পরের ধাপে যাই, আর এবার আমরা বিশেষভাবে নজর দেব ওই বাউন্ড মরফিমগুলোর ওপর। ভাষাবিজ্ঞানের ভাষায় এদেরকে বলা হয় অ্যাফিক্স। তো এই অ্যাফিক্সগুলোও আবার দুই ধরনের, আর এই পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এক ধরনের অ্যাফিক্স আছে যা একেবারে একটা নতুন শব্দ বানিয়ে ফেলে, বা শব্দের ধরনটাই পাল্টে দেয়। যেমন টিচ, একটা ভার্ব, তার সাথে ইআর যোগ হয়ে টিচের হয়ে গেল, যা একটা নাউন। এদেরকে বলে ডেরিভেশনাল। আর অন্যগুলো হলো ইনফ্লেকশনাল। এদের কাজ নতুন শব্দ বানানো নয়, বরং পুরনো শব্দেরই ব্যাকরণগত রূপটা একটু বদলে দেওয়া। যেমন ওয়াক থেকে ওয়াকড হলো। এখন একটা মজার ব্যাপার আছে কিন্তু, ইংরেজি ভাষায় এত এত অ্যাফিক্স, তার মধ্যে ইনফ্লেকশনাল অ্যাফিক্স ঠিক কটা হতে পারে বলে মনে হয়? সংখ্যাটা জানলে অবাক হবেন, মাত্র ৮টা। আর এই স্লাইডটা দেখলেই বোঝা যায় ইংরেজি ব্যাকরণটা আসলে কতটা গোছানো। ভাবুন তো, শুধু এই ৮টা সাফিক্স দিয়েই ভাষার সমস্ত গ্রাম্যাটিক্যাল পরিবর্তন সামলে নেওয়া হয়। মানে বচন, কাল, পুরুষ, তুলনা, সব কিছু। আচ্ছা, আমরা তো টুকরোগুলো চিনে নিলাম। এবার চলুন দেখি এই টুকরোগুলো জুড়ে জুড়ে কিভাবে একেবারে ব্র্যান্ড নিউ শব্দ তৈরি করা হয়। শব্দ তৈরির কারখানায় একটা ছোট্ট ট্যুর হয়ে যাক। প্রথমেই আসি ক্লিপিংয়ের কথায়। এটা আমরা নিজেরাও কিন্তু প্রায়ই করি। একটা বড় শব্দকে কেটে ছেটে ছোট করে নেওয়া, কিন্তু অর্থটা একই রাখা। যেমন ধরুন, অ্যাডভার্টাইজমেন্ট না বলে আমরা বলি অ্যাড, কিংবা গ্যাসোলিন না বলে গ্যাস। এরপরে আছে কম্পাউন্ডিং। এটা তো খুবই পরিচিত একটা পদ্ধতি। দুটো আলাদা শব্দকে জাস্ট পাশাপাশি বসিয়ে একটা নতুন শব্দ তৈরি করা। যেমন নোট আর বুক মিলে হয়ে গেল নোটবুক, অথবা ব্ল্যাক আর বার্ড মিলে ব্ল্যাকবার্ড। ব্লেন্ডিং হলো আর একটু ক্রিয়েটিভ একটা ব্যাপার। অনেকটা দুটো শব্দকে ব্লেন্ডারে দিয়ে একটা নতুন শব্দ বানিয়ে ফেলার মতো। এখানে দুটো শব্দের কিছু অংশ নিয়ে মিশিয়ে দেওয়া হয়। যেমন ব্রেকফাস্ট আর লাঞ্চ থেকে একটু একটু নিয়ে তৈরি হয়ে গেল ব্রাঞ্চ।
ব্যাক ফরমেশন হলো একটা খুব মজার উল্টো যাত্রা। অনেক সময় কি হয়, মানুষ একটা লম্বা শব্দ দেখে ভুল করে ভাবে যে এর শেষে কোনো অ্যাফিক্স লাগানো আছে, আর সেই ভুল ধারণা থেকেই ওই কথিত অ্যাফিক্সটাকে বাদ দিয়ে একটা নতুন ছোট শব্দ বানিয়ে ফেলে। যেমন লোকে আগে বেবিসিটার শব্দটা ব্যবহার করত, সেখান থেকে পরে -er অংশটা বাদ দিয়ে বেবিসেট ক্রিয়াপদটা তৈরি হয়েছে। অ্যাক্রোনিম আর ইনিশিয়ালিজম এই দুটো জিনিস নিয়ে অনেকেই একটু গুলিয়ে ফেলেন। ব্যাপারটা কিন্তু সহজ। অ্যাক্রোনিম হলো অনেকগুলো শব্দের প্রথম অক্ষর নিয়ে তৈরি একটা শব্দ, যেটাকে আমরা এক টানা উচ্চারণ করি, যেমন নাসা। অন্যদিকে ইনিশিয়ালিজমেও প্রথম অক্ষরগুলোই নেওয়া হয়, কিন্তু সেগুলোকে আমরা আলাদা আলাদা করে বলি, যেমন FBI। আর সবশেষে আসছে বোরোয়িং, মানে অন্য ভাষা থেকে শব্দ ধার করা। ইংরেজি ভাষা তো আসলে সারা বিশ্বের বিভিন্ন ভাষা থেকে শব্দ নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করেছে। আরবি থেকে অ্যালজেব্রা, জাপানি থেকে হাইকু, এরকম হাজারো উদাহরণ আছে। তো এতক্ষণ ধরে আমরা শব্দ তৈরি নানা কলাকৌশল দেখলাম, কিন্তু প্রশ্নও হলো, এই সব জেনে লাভটা কি? কেন এই পুরো ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ? আসলে মূল কথাটা হলো এটাই যে ভাষা শুধু মুখস্থ করার জিনিস নয়, এটা অনেকটা একটা কনস্ট্রাকশন সেটের মতো, যা দিয়ে ইচ্ছে মতো নতুন কিছু গড়া যায়। এই নিয়মগুলো একবার বুঝে গেলে ভাষাকে আর কঠিন কোনো বিষয় বলে মনে হয় না, বরং একটা সৃজনশীল খেলার মাঠ বলে মনে হয়। তাহলে চলুন আজকের আলোচনাটা শেষ করা যাক একটা প্রশ্ন দিয়ে। একটু চারদিকে তাকিয়ে ভাবুন তো, ঠিক এই মুহূর্তে আমাদের চোখের সামনে কোন নতুন শব্দগুলো জন্ম নিচ্ছে। খেয়াল করলেই দেখবেন এই নির্মাণের খেলাটা কিন্তু এক মুহূর্তের জন্য থামে না।